স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। মার্চে আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এমন ঘোষণা এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারা কর্মীরা জানান তারা এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরের কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি, আমাদের মৃত্যু ছাড়া এখন করার কিছু নাই। আমরা যত চর্চারি করুক না করুক আমরা এখানে মরবো। আমরা দাবি না মানা হয় অতক্ষণ আমরা এখানেই থাকবো। এখনো তারা আমাদেরকে ডেকে বলেনি যে 2-1 মাসের ভেতরে হবে কি হবে না। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। ওনাদেরকে আমরা অনুরোধ করেছি, কারণ আশেপাশে অনেক হাসপাতাল রয়েছে, অনেক ক্লিনিক রয়েছে যেখানে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগীরা নিয়ে যাওয়া হচ্ছে, তো তাদের যেন যাতায়াতে বিঘ্ন না ঘটে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনা প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে। এরপর তাদের একটি প্রতিনিধি দল বৈঠক করে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানো হবে। এই ফেব্রুয়ারি শেষে আরেকটা মিটিং হবে, তার কারণ আমাদের তরফ থেকে যা যা ইনফরমেশন যা তথ্য দেওয়া হয়েছে ওনারাও আমাদেরকে শেয়ার করেছেন। আমাদের যে মোটামুটি আমরা যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছি ওনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন, যাতে কর্মীদের জন্য আর কোনোভাবেই নতুন বার্ডেন না হয়, সেগুলো আমরা চেষ্টা করি। মূলত দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খোলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরের 31শে মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেননি প্রায় 18,000 কর্মী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সব যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে বোমা বা বোমার মতো কিছু পাওয়া যায়নি। তার আগে 250 যাত্রী ও 13 জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ানো হয়। বুধবার ভোর 5:30টার দিকে কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয় রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356-এ বোমা রাখা আছে, যে কোনো সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি। বাড়তি সতর্কতার সঙ্গে জোরদার করা হয় নিরাপত্তা। পরে 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। তল্লাশি করে বোমা বা বোমার মতো কিছু পায়নি বোমা নিষ্ক্রিয় দল। 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার ফোন দিছিল 11টার দিকে, তখন আবার বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না আর কি, এটাই বলছে। উদ্বেগ উৎকণ্ঠায় পার হয় 6 ঘন্টারও বেশি সময়। অন্তত 2 শতাধিক কর্মকর্তা নিরাপত্তা কর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখানে নর্মাল অবস্থা এখন বর্তমানে। ভয় তো থাকবেই, এরকম শুনলে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছে স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক। এখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না। বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। বিমানবন্দরের নিরাপত্তায় সবসময় জিরো টলারেন্স বলে জানায় কর্তৃপক্ষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সব যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে বোমা বা বোমার মতো কিছু পাওয়া যায়নি। তার আগে 250 যাত্রী ও 13 জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যাত্রীরা তো বের হচ্ছেন, তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পেলেন কিনা, আর অজ্ঞাত ফোনটির ব্যাপারে কিছু জানা গেল কিনা? ইশরাত, আপনি যে প্রশ্ন করছেন যে অজ্ঞাতনামা বা বেনামি
কিংবা অপরিচিত নাম্বার থেকে কোনো বিষয় জানতে পারা যাবে সেটা ঠিক যখন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্তৃপক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার কথা, সেই সময়টা কিন্তু আমরা জানতে পারবো বা এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করার পর হয়তো বা তিনি বিষয়টা বলবেন যে আসলে কোনো তথ্য পেয়েছেন কিনা সেই ব্যক্তির যিনি ফোন দিয়েছিলেন। আর এর মধ্যে ইতিমধ্যেই আপনি জানেন যে 250 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি 356 যে বিমানটি অবতরণ করেছে, সেই অবতরণের 250 জন যাত্রী কিন্তু ইতিমধ্যে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং কি তাদেরকে লাগেজ এবং কি ব্যাগেজ দুটোই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তাদের যে বের হওয়ার যে প্রসেস বা সেই বের হওয়ার প্রসেসটি কিছুটা ধীরগতি হচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা পুরোপুরি প্রত্যেকেই যারা এই জায়গা থেকে তারা কিন্তু বের হয়ে আসবেন। ইতিমধ্যে 2-1 জন বের হয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিমানে থাকা অবস্থায় তারা এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ছিল না, মানে জানতো না। তো যখন বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশে যখন পৌঁছায় তখন সোশ্যাল মিডিয়া এবং কি আত্মীয়দের ফোন পেয়ে তারা কিন্তু বিষয়টি জানতে পারে যে এরকম একটি আতঙ্ক ছড়িয়েছে, এমন একটি বোমা রাখা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা এখানে এসে জানতে পারে। পরবর্তীতে তারা বিমানে থাকা অবস্থায় পুরো জায়গাটি অবস্থায় কিন্তু তারা কিন্তু বলছেন যে কোনো তথ্যই তারা সেই সময়টাতে পাননি। তাই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আত্মীয়স্বজন যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন যাত্রীদের, তাদের মুখে একটি আতঙ্কের একটি ছাপ আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে একটি আতঙ্কেরই বিষয়। আর সেক্ষেত্রে যে 4টার সময় যে সংবাদ সম্মেলন হবে সেখানে পুরোপুরি বিষয় আসলে জানা যাবে। আপনি জানেন যে গতকাল ইতালীয় রোমের রাত সেখানকার স্থানীয় রাত 8টায় লিওনার্দো দা ভিঞ্চির যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে এই বাংলাদেশ বিমানটি যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে। এখানে কিন্তু এসে পৌঁছায় 9:20 পরবর্তীতে 10:30 নাগাদ বোম ডিসপোজাল বা বোম সক্রিয় যে দল তারা কিন্তু তল্লাশি করে। সেই তল্লাশিতে আসলে এখন পর্যন্ত কিছু পায়নি বা কিছু পাওয়া যায়নি, এইটাও কিন্তু তথ্যটা নিশ্চিত করেছেন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং কি পুরো বিষয়টা আসলে কিভাবে হলো, কি হয়েছে। ধন্যবাদ আরিফুল ইসলাম, বিস্তারিত জানিয়েছেন। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। বলেন, জনগণের কাছ থেকে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বান জানান ইসি মাসুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা মূল লক্ষ্য, সেদিকেই কমিশন এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অসমাপ্ত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। এক প্রশ্নে নজরুল ইসলাম খান জানান, ইসলামী জোট নিয়ে বিএনপি চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। সুদের হার 2-3% থেকে কমিয়ে 1% করা এবং ঋণ পরিশোধের মেয়াদ 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়টি বিবেচনা করবে চীন। বেইজিংয়ে 4 দিনের সফরের প্রথম দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের পরে এমন তথ্য জানা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে নেবার নতুন সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে এখন বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বৈঠক করেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও। চীন যাওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়েই হবে আলোচনা। আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে। তবে আলোচনায় অর্থনৈতিক দিক ছাড়াও গুরুত্ব পায় চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তির বিষয়টি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, গত 50 বছরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই উভয় পক্ষই সবসময় একে অন্যকে সম্মান করেছে। শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা শিল্প, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্র সম্পদ নিয়ে সহযোগিতার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবিও করা হয়েছে। It's a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই পররাষ্ট্র উপদেষ্টার এই সফর যথেষ্ট গুরুত্ব রাখে। ধারণা চীনারা তাদের যে এখানে বিনিয়োগ আছে, তাদের যে প্রকল্প আছে, সেগুলো নিয়েই তারা বেশি আগ্রহী থাকবেন। কারণ এখন সরকারের যে ধরন, সেটা তো অন্তর্বর্তীকালীন, মানে খুব অল্প সময়ের জন্য। মূলত চলমান ঘটনা যে আমাদের সম্পর্ক, সেটাকে ঝালাই করে নিয়ে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপার, এটা নতুন না, এটা আগেও বলা হয়েছে। এমনকি গ্রেস পিরিয়ড, লোন পরিশোধ করার যে পিরিয়ড, সেটাও বাড়ানোর ব্যাপার, সেটাও আগে বলা হয়েছে। বাংলাদেশ এবং চীন 50 বছর সম্পর্কে যাচ্ছে, তার একাধিক অনুষ্ঠান আগে থেকেই তৈরি হওয়া ছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয় আছে। এই সফরে বেইজিং ছাড়াও সাংহাইতে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়া সহ কাঁটাতার এখনও সরিয়ে নেয়নি বিএসএফ। জয়পুরহাটে 5 উপজেলার উৎসনা সীমান্তে সম্প্রতি এই বৈঠক হয়। তবে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। এর আগে মঙ্গলবার সীমান্তের 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায়। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দেয়া অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে জানান জয়পুরহাটের 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। এবং ওখান থেকে সকাল পর্যন্ত আজকে কোনো ঝামেলা হয়নি এখানে, কিন্তু তার কাটা বেটা ওখানে নিয়ে এসে উঠে নিয়ে যায়নি এখনো। তো এখন পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং উত্তেজনা কম। কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে, তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে, এটা তারা উঠিয়ে নেবেন। জুলাই বিপ্লবে রাজধানীর বিভিন্ন এলাকায় সংগঠিত হত্যা ও হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা, তার কয়েকজন মন্ত্রী, এমপি ও মেয়রকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি সাদেক খান ও কাউন্সিলর সলিমুল্লাহ সলুর 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেয়। এছাড়া উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 10 দিন, মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। আর হাজারীবাগ থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান এবং জুয়েল রানা ও মিরপুর মডেল থানার মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়া তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। সার্জিস আলম লিখেছেন, গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে বলে মন্তব্য তার। জানান, তিনি চেষ্টা করেছেন নিজ
চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে বলে উল্লেখ করেন। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী। শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা দিনাজপুরেও। চুয়াডাঙ্গায় 12.2 ও দিনাজপুরে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন বোরো চাষি, দিনমজুর ও শ্রমিকরা। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল। বাংলাদেশের ভিতরে যদি সবচাইতে দুর্নীতির আখড়াখানা থাকে সেটাও আছে ভোলা জেলার চরপেশন মনপুরাকে নিয়ে। ক্ষমতার দাপটে নির্বাচনী এলাকাকে বানান দুর্নীতির স্বর্গরাজ্য। সরকারি প্রকল্পের অর্থ লোপাট, জবরদখল, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্যে করেছেন অঢেল সম্পদ। তিনি ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। একসময় 2-4 লাখ টাকা ঋণের জন্য ব্যাংকে ব্যাংকে ঘুরলেও ক্ষমতার পরশে বনে যান ব্যাংকের মালিক। তার ইশারা ছাড়া চরফ্যাশন ও মনপুরায় সরকারি কোনো প্রকল্পের কাজ হতো না। আর এসব কাজের 20% যেত তার পকেটে। অবৈধ আয়ের অধিকাংশই পাচার করেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা 4 আসনের 4 বারের এমপি। অভিযোগ আছে জনপ্রতিনিধির আড়ালে তিনি ছিলেন চরজেলাটির দুর্নীতির গডফাদার। তার বাবা এম নজরুল ইসলাম ছিলেন 2 বারের এমপি। 1992-এ তিনি মারা গেলে রাজনীতির মাঠে নামেন জ্যাকব। আওয়ামী লীগের মনোনয়নে প্রথম এমপি নির্বাচিত হন 2008 সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2014-তে দায়িত্ব পেয়ে যান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। সীমিত পৈতৃক সম্পত্তি থাকলেও 15.5 বছরে দুর্নীতি, দখল, অর্থ লোপাট, মধুমতি ব্যাংক কেলেঙ্কারি সহ ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। রাজকীয় বাড়ি, গাড়ি থেকে শুরু করে কোনো কিছুরই অভাব ছিল না তার। চরফ্যাশনে অবকাশ যাপনের জন্য বানান খামার বাড়ি। ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে এসে প্রায়ই সেখানে রাত যাপন করতেন জ্যাকব। অভিযোগ আছে সাধারণ মানুষকে ফসলি জমি ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে বানান খামার বাড়িটি। জ্যাকব সাহেবের এই খামারের ভিতরে আমার 8% জমিন ছিল, কিন্তু আমি আজ পর্যন্ত আমার জমিনটাও পাইনি এবং জমিনের যে মূল্যটা, এই মূল্যটা আমি আজ পর্যন্ত পাইনি। এই জমিটা তারা ওয়াল টেনে নিয়ে গেছে, তার বিনিময়ে তারা আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। স্থানীয়রা বলছেন জ্যাকব ছিলেন নামের কাঙাল। চরফ্যাশনের নিজের নামে করেছেন 18 তলা সমান জ্যাকব টাওয়ার। এছাড়া নির্বাচনী এলাকায় রাষ্ট্রের টাকায় নির্মিত 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানে জুড়ে দিয়েছেন বাবা, মা, স্ত্রী ও নিজের নাম। জলবায়ু তহবিলে বরাদ্দ অর্থ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে কাজে না লাগিয়ে ব্যয় করেছেন অন্য খাতে। সেই টাকায় শহরের প্রাণকেন্দ্রে তৈরি করেছেন ডাকবাংলো, বাস টার্মিনাল, পার্ক, ব্রিজ, কালভার্ট সহ নানা স্থাপনা। এছাড়া চরফ্যাশন ও মনপুরায় অনেক ইটভাটার অংশীদার তিনি। এসব ভাটায় ঢালচর সহ উপকূলের কয়েকশো একর সরকারি বনের গাছ পোড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে। বনাঞ্চলের উজারের নেতৃত্ব দিছে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বাংলাদেশের ভিতরে যদি সবচাইতে দুর্নীতির আখড়াখানা থাকে সেটাও আছে ভোলা জেলার চরপেশন মনপুরাকে নিয়ে। একসময় মাত্র কয়েক লাখ টাকার ঋণের জন্য ঘুরে বেড়ানো জ্যাকব নিজে এখন মধুমতি ব্যাংকের মালিক। তবে কেবল মালিকই হননি, তসরুফ করেছেন কোটি কোটি টাকা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির চরফ্যাশন শাখায় 4,000 কোটি টাকা লেনদেন করেন তিনি। দুর্নীতির অভিযোগ তুলে শাখাটির ম্যানেজার একবার সংবাদ সম্মেলনও করেছেন। চরফ্যাশন ও মনপুরা উপজেলার উন্নয়ন প্রকল্পের সব কাজ হতো তার ইশারায়। জ্যাকব ও তার লোকজনকে 20% কমিশন না দেওয়া পর্যন্ত মিলত না সবুজ সংকেত। এর প্রতিবাদে একবার সংবাদ সম্মেলনও করেন 25 ঠিকাদার। তাদের নির্দিষ্ট ঠিকাদার ছাড়া কেউই কোনো কাজ এই 15 বছরে পায়নি। বলা প্রতিটা ঠিকাদারের কাছ থেকে উনি মোটা অঙ্কের টাকা নিত। যারা টাকা দিতে অস্বীকার করত তাদেরকে তার গুন্ডা বাহিনী দিয়ে হয়রানি করত, কাজ করতে দেওয়া
থেকে বিরত রাখতো। রাজধানীর মিরপুরে জ্যাকবের রয়েছে 12 তলা বাড়ি। তার স্ত্রী বসবাস করেন বনেদি এলাকার আলিশান ফ্ল্যাটে। ধানমন্ডিতেও ফ্ল্যাট আছে সাবেক এমপির। এছাড়া স্ত্রী ও নিজের নামে করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, চা বাগান, রাবার বাগান, মৎস্য খামার ও জমি। এর বাইরে নামে বেনামে থাকা সম্পদ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। হলফনামায় 2008 সালে জ্যাকবের বার্ষিক আয় ছিল মাত্র 1,85,000 টাকা। 2024-এ এসে তা বেড়ে হয় 170 গুণ। এমপি হওয়ার আগে 21 লাখ টাকার অস্থাবর সম্পদের মালিক ছিলেন জ্যাকব। 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16.5 কোটিতে। এছাড়া গাণিতিক হারে বেড়েছে স্থাবর সম্পদও। শুধু বাড়ি ঘর ছাড়া কিছু ছিল না, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। উন্নয়নের নামে যে কাজগুলি হয়েছে এগুলি সঠিক তদন্ত হোক। অঢেল সম্পদ গড়লেও হলফনামায় দেখিয়েছেন কাটছাট করে। অভিযোগ আছে এসব সম্পদের অধিকাংশই পাচার করেছেন জ্যাকব। মধুমতি ব্যাংকে 4,000 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতির অনুসন্ধান শুরু হলেও ক্লিন সার্টিফিকেট পান তিনি। 5 আগস্টের পর অর্থ পাচার, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, টেন্ডার ও কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ফের অনুসন্ধানে নেমেছে দুদক। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি হওয়ার কথা থাকলেও তা ব্যবসায় পরিণত হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে আমরা দেখেছি রাজনীতি হয়েছে ব্যবসা। যে ক্ষমতায় আসছে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই রাজনীতি বাংলাদেশে পৌঁছে গেছে। সংস্কারগুলি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ভবিষ্যতে সুষ্ঠু রাজনীতি পাব। দুদকের আবেদনে স্ত্রী, সন্তান সহ জ্যাকবের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে জ্যাকব। অভিযোগের বিষয়ে জানতে তার পরিবারের সদস্যদেরও পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সমুদ্র উপকূলীয় অঞ্চলটির লাইলা কাউন্টিতে দেখা দেয় আগুন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, শক্তিশালী সান্তা আনা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বন্ধ হয়ে পড়েছে লাইলা কাউন্টির পশ্চিমের রাস্তাঘাট। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে দমকল কর্মীদের। একই সাথে আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে কয়েকটি ভবন। দুর্ঘটনা এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে 3,000 বাসিন্দাকে। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম কিংস। সবশেষ খবরে 4 উইকেটে চট্টগ্রামের সংগ্রহ 114 রান। বিপিএল কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সেখানকার আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পাপন, বেশ কদিন ধরে বিপিএলে ফিক্সিং এর গুঞ্জন ছিল। এবার চিটাগাং কিংসের এক বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এইসব নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ইশরাত। আমরা কিছুক্ষণ আগেই বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি, রকিবুল হাসান, যিনি সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের। তিনি এখন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদে আছে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আলিস আল ইসলাম, চট্টগ্রাম কিংসের যে পেসারটি রয়েছে, স্পিনারটি রয়েছে, তার বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে সেই সন্দেহটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তেমনটা না, এভাবেই তিনি আসলে আমাকে জানিয়েছেন। তবে তিনি খেলতে পারবেন, আজকেও কিন্তু দলে রয়েছেন এবং 25 তারিখে ঢাকায় গিয়ে তাকে একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে যে এই যে সন্দেহটা করা হয়েছে সেই সন্দেহটা আসলে অবরোধ এবং তার ন্যাচারাল যে ডেলিভারিগুলো সেগুলোই তাকে করতে হবে এবং সেগুলোই আসলে যিনি পরীক্ষা নেবেন, আম্পায়ার্স কমিটির কেউ একজন, টেকনিক্যাল কমিটির কেউ একজন থাকবেন, তাদের সামনে আসলে ন্যাচারাল ডেলিভারিগুলো তাকে করতে হবে এবং যে ডেলিভারিগুলোতে তিনি আসলে মাঠে খেলার সময় দিয়ে থাকেন সেগুলোই তাদের সামনে উপস্থাপন করতে হবে। তারপর আসলে পরীক্ষার ফলাফল জানা যাবে আসলে তিনি মানে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে বল করে আসছিলেন কিনা। ব্যাপারটা ছিল অনেকটা সেরকমই। আলিস আল ইসলাম এখন কিন্তু খেলছেন চট্টগ্রাম কিংসের হয়ে, মাঠে তিনি আছেন। এখন 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার এই ফলাফলের জন্য। ইশরাত, ধন্যবাদ শাহান পাপন। এবার আরো কিছু সংবাদ এক নজরে। সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। মঙ্গলবার রাতে কয়রা কোস্টগার্ড ও পুলিশ শ্যামনগর থানার কাগরামারি এলাকায় যৌথ অভিযান চালায়। এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র সহ 2 জনকে আটক করা হয়। চট্টগ্রামে ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া 2টি পাসপোর্ট, 3 লাখ টাকা, মোবাইল ফোন ও চেক বই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মোহাম্মদ ওয়াসিউর রহমান হারিয়ে ফেলেন তাদের ব্যাগটি।
খুলনা নগরীতে আইনশৃঙ্খলার অবনতি, নেতাকর্মীদের হত্যা ও আহত করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে। তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো, এই প্রতিবাদ দিয়ে লক্ষ্মীপুরে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন হয়। মেলায় সরকারি 36 ও বেসরকারি 4টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও অধিকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলের সামরিক অভিযান। রাতভর অভিযানে জেনিন শরণার্থী শিবিরে নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন অনেকে। এদিন কয়েকটি বসতবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয় স্থানীয়দের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।